আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। পুরোটা সংবাদে আপনাদের সাথে রয়েছে আমি আস্তার সুজানা। শুরুতেই বাজেট প্রসঙ্গ। বিনিয়োগ নির্ভর কর্মসংস্থান ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে 9,38,000 কোটি টাকার বাজেট প্রস্তাব পেশ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, যেখানে রাজস্ব আহরণের লক্ষ্য ধরা হচ্ছে 6,95,000 কোটি টাকা, ঘাটতি 2,43,000 কোটি টাকা। দেশে সবার অংশগ্রহণ ও অংশীদারত্ব নিশ্চিত করে বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এ লক্ষ্যে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা, বিনিয়োগ, জ্বালানি, তথ্যপ্রযুক্তি, পরিবেশ সহ চিহ্নিত করা হয়েছে 10টি অগ্রাধিকার খাত। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। দেশের ৫৫তম এবং নিজের প্রথম বাজেট ঘোষণা উপলক্ষে আগেভাগেই জাতীয় সংসদ প্রাঙ্গণে আসেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী বাজেটের সার্বিক বিষয় তুলে ধরেন। 2026-27 অর্থ বছরের স্থাপিত বাজেট এই মহান সংসদে উপস্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। বলেন, বিএনপি সরকার মেধা ও যোগ্যতার ভিত্তিতে একটি বৈষম্যহীন কর্মসংস্থান ও সমাজ ব্যবস্থা গড়ে তুলতে চায়। বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা, আর্থিক খাত পুনর্গঠন সহ নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নকে প্রাধান্য দেওয়ার কথা বলেন অর্থমন্ত্রী। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে মুদ্রাস্ফীতি ও রাজস্ব নীতির কার্যকর সমন্বয়ের মাধ্যমে বাজারে অর্থ সরবরাহ নিয়ন্ত্রিত রাখা হবে। দারিদ্র্য বিমোচন, অবকাঠামো উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়তে চান অর্থমন্ত্রী। নতুন প্রবৃদ্ধির সুযোগ সৃষ্টিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রস্তাবিত বাজেটের সম্ভাব্য আকার 9,38,000 কোটি টাকা, রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা 6,95,000 কোটি টাকা, এনবিআর এর লক্ষ্যমাত্রা 6,04,000 কোটি, এনবিআর বহির্ভূত রাজস্ব 25,000 কোটি এবং কর বহির্ভূত আয় 66,000 কোটি টাকা। পরিচালন ব্যয় ধরা হয়েছে 6,21,000 কোটি টাকা, যার 20% সুদ আদায় এবং 17% ভর্তুকি ও প্রণোদনায় খরচ হবে। অভ্যন্তরীণ রাজস্ব আহরণ বৃদ্ধি বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। বাজেটে ঘাটতি ধরা হয়েছে 2,43,000 কোটি টাকা। ঘাটতি পূরণে অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ নেওয়া হবে 1,27,000 কোটি টাকা, বৈদেশিক উৎস থেকে সংগ্রহ করা হবে 1,16,000 কোটি টাকা। আমাদের সরকার ব্যাংক ও পুঁজিবাজার খাতে কাঠামোগত সংস্কার বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। 3 লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে সর্বোচ্চ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে বরাদ্দ দেওয়া হয়েছে সর্বনিম্ন। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বেশ কিছু নিত্যপণ্যের উপর উৎসেকর হ্রাস করা হয়েছে। শিল্পের উৎসেকরকে অগ্রিম কর হিসেবে ধরে তা ফেরত দেওয়ার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। 1 জুলাই থেকে ধাপে ধাপে সরকারি কর্মচারীদের জন্য বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী। টেকসই অর্থনৈতিক অগ্রগতির জন্য ঋণ নির্ভরতা কমিয়ে বিনিয়োগ বাড়ানোর নীতি কৌশল গ্রহণ করা হচ্ছে। জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছে 6.5% আর মূল্যস্ফীতি 7.5%। জাতীয় অর্থনীতির একেবারে কেন্দ্রে নিয়ে আসতে চাই। বিএনপি তার নির্বাচনী ইশতেহারে যে বলেছিলেন বিভিন্ন পিছিয়ে পড়া মানুষের জন্য তারা নীতি সহায়তা দেবেন, প্রস্তাবিত বাজেটেও অর্থমন্ত্রী বলেছেন বিশেষ করে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ নানা কার্ডের মাধ্যমে, নানা সহায়তার মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া মানুষকে এগিয়ে নিতে চান। পাশাপাশি মন্থর গতিতে এগিয়ে চলা অর্থনীতিকেও শক্তিশালী করার জন্য তিনি আশা করছেন প্রস্তাবিত বাজেটের মাধ্যমে এটি আরও এগিয়ে যাবে। সর্বোপরি কর্মসংস্থান যেমন বাড়বে, তেমনি চলমান মন্থর গতিতে এগিয়ে চলা যে প্রবৃদ্ধি সেটিও বাড়বে বলে আশা করছেন তিনি। তৌহিদুর রহমান, আরটিভি, জাতীয় সংসদ প্রাঙ্গণ, ঢাকা। প্রথম বাজেটেই চমকে দিয়েছেন তারেক রহমানের নেতৃত্বে বিএনপির সরকার। বাজারের আগুন নেভাতে নিয়েছে নতুন পদক্ষেপ। 7টি নিত্য প্রয়োজনীয় পণ্যের উৎসে কর 5% থেকে এক ধাক্কায় কমিয়ে মাত্র 0.5% করার প্রস্তাব করা হয়েছে। ফলে খুব দ্রুতই এসব নিত্য পণ্যের দাম কমবে বলে আশা করা হচ্ছে। কমানো হয়েছে চিকিৎসা ব্যয়। তবে এবারও বাড়ছে বিলাসপণ্য, মাদকদ্রব্য সহ বেশ কিছু পণ্যের দাম। এবারের বাজেটে কোনো পণ্যের দাম বাড়ছে এবং
কোনগুলোর কমছে জানাচ্ছেন মাইদুর রহমান রুবেল। অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন মাননীয় অর্থমন্ত্রী। আপনি বাজেট উপস্থাপন। দেশের মানুষের সবচেয়ে বেশি দুশ্চিন্তার কারণ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি। মানুষকে স্বস্তি দিতে এবার পাগলা ঘোড়ার লাগাম টানতে চায় সরকার। চাল, ডাল, গম, আলু, পেঁয়াজ, ভোজ্য তেল, চিনি ও লবণ সহ 60টি নিত্য প্রয়োজনীয় পণ্যের উৎসকর এক ধাক্কায় কমিয়ে 0.5% করার প্রস্তাব করা হয়েছে এই বাজেটে, যা আগে ছিল 2 থেকে 5%। তৃণমূলের মানুষের অর্থনৈতিক ক্ষমতায়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। চিকিৎসা ব্যয় সাধারণ মানুষের নাগালের মধ্যে আনতে নেওয়া হয়েছে বড় উদ্যোগ। কিডনি রোগীদের ডায়ালাইসিস ফিল্টার আমদানিতে সব ধরনের কর ও ভ্যাট প্রত্যাহার করায় প্রতিবার ডায়ালাইসিসের খরচ কমবে প্রায় 800 টাকা। এছাড়া হার্টের রিংয়ের দাম প্রায় 20,000 টাকা এবং চোখের লেন্সের দাম 5,000 টাকা পর্যন্ত কমানোর জন্য শুল্ক ছাড়ের ঘোষণা এসেছে। আমরা স্বাস্থ্য খাতে সরকার খরচ কমছে মোবাইলের কথা বলা ও ইন্টারনেট ব্যবহারে। মোবাইলের সিমের উপর থাকা 300 টাকা ট্যাক্স পুরোপুরি তুলে নেওয়া হয়েছে। পাশাপাশি মোবাইল নেটওয়ার্ক সেবার উৎসকর 12% থেকে কমিয়ে 10% করার প্রস্তাব করা হয়েছে। কৃষি পণ্যের বহুমুখীকরণ। 65 বছরের বেশি বয়সী নাগরিকদের জন্য সারা দেশে ট্রেন ভ্রমণ সম্পূর্ণ ফ্রি করা হয়েছে। মেট্রো রেলে ভ্রমণের ক্ষেত্রে মিলবে 25% ভাড়া ছাড়। জ্যেষ্ঠ নাগরিকদের জন্য ট্রেনের টিকিট সম্পূর্ণ ফ্রি করার এই ঐতিহাসিক ঘোষণা দেশের প্রবীণদের যাতায়াতকে করবে আরো সহজ ও সম্মানজনক। যথাযথ পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে বাজেটে কমছে দেশীয় ফ্রিজ, এসি, মোবাইল, ল্যাপটপ ও ঔষধের দাম। সুখবর রয়েছে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য। তবে বাড়ছে বিদেশি প্রসাধনের দাম, বিদেশি লোশন, ফেস ক্রিম ও লিপস্টিকের আমদানি শুল্ক। স্টার্টআপ, ফ্রিল্যান্সিং, কন্টেন্ট ক্রিয়েটর এবং এআই প্রযুক্তি নির্ভর উদ্যোক্তা তৈরি করা। এবারের বাজেটে পকেট কাটবে বেশ কিছু পণ্যের দাম। বরাবরের মতোই এবারও বাড়ছে সব ধরনের সিগারেটের দাম। প্যাকেট প্রতি বাড়ছে 5 থেকে 7 টাকা। কর বাড়ছে জর্দা ও গুলেরও। হতাশার খবর থাকছে আবাসন খাতেও। উৎপাদন পর্যায়ে ভ্যাট 10% বাড়ানোর কারণে নতুন বছরে বাড়ি নির্মাণের প্রধান উপকরণ MS রডের দাম বাড়তে যাচ্ছে। বিদেশি মদ কিংবা দেশীয় কেরোইন কোম্পানির মদে লিটারে ভ্যাট বসছে 4 থেকে 500 টাকা। নীতির ভিত্তিতে বিভিন্ন খাত ভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির ব্যাপক। দেশীয় ফলের সুরক্ষায় আমদানি করা কাজু বাদামের শুল্ক 5 থেকে বাড়িয়ে 25% করা হচ্ছে। এছাড়া বিলাসী জীবনযাত্রায় লাগাম টানতে বিদেশি প্রসাধনী, বিদেশি মাছ এবং সব ধরনের উচ্চ মূল্যের আমদানি করা খাদ্যপণ্যের উপর বসছে 20% নতুন ভ্যাট। সব মিলিয়ে এবারের বাজেট দেশীয় শিল্পকে ডানা মেলার স্বপ্ন দেখালেও সাধারণ মানুষের দৈনন্দিন হিসেব নিকেশে কতটা স্বস্তি দেবে তাই এখন দেখার বিষয়। ক্রিয়েটিভ অর্থনীতি খাতের উন্নয়নে প্রাথমিকভাবে 300 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। ফ্যামিলি কার্ড সহ সামাজিক নিরাপত্তা খাতে 1,44,000 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে নতুন বাজেটে। যাতায়াতে প্রবীণ নাগরিকদের জন্য রাখা হয়েছে বিশেষ কিছু সুবিধা। অন্যদিকে মুক্তিযোদ্ধাদের পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের জন্য চালু থাকছে মাসিক ভাতা। বিস্তারিত তৌফিকুল ইসলাম আশিকের রিপোর্টে। সম্পূরক বাজেট এবং বিএনপি সরকারের এই বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে গত অর্থ বছরের চেয়ে বরাদ্দ বেড়েছে 17,000 কোটি টাকা। এটা নাগরিকের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রাষ্ট্রের যে দায়িত্ব আছে সেই দায়িত্ব পালন করতে আমরা অঙ্গীকারবদ্ধ। সরকারের অন্যতম অগ্রাধিকারমূলক কর্মসূচি ফ্যামিলি কার্ডের জন্য 14,500 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। 2030 সালের মধ্যে প্রজেক্ট ফ্যামিলি কার্ড কার্যক্রম দেশব্যাপী বিস্তৃত করা হবে। আগামী অর্থ বছরে 41 লক্ষ নারীকে ফ্যামিলি কার্ড প্রদান করা এবং এর বিপরীতে 14,500 কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করছি। বাজেট প্রস্তাবে 65 বছর বা তদূর্ধ্ব বয়সী নাগরিকদের জন্য বিনামূল্যে ট্রেন এবং 25% ছাড়ে মেট্রো রেল ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষেত্রে ভাতাভোগীর সংখ্যা ও মাসিক ভাতা বাড়ানোর প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। এছাড়া ক্যান্সার সহ 6টি দুরারোগ্য রোগে আক্রান্তদের এককালীন অনুদান বাড়িয়ে 1 লাখ টাকা করার প্রস্তাব করা হয়েছে। গভর্নেন্স নিশ্চিত করা হবে। বাজেটে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের পরিবারের ভাতা 5,000 টাকা করে বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের মাসিক ভাতা আগের মতোই থাকছে। জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারদের মাসিক 20,000 টাকা এবং ABC ক্যাটাগরিতে আহতদের যথাক্রমে 20, 15 ও 10,000 টাকা মাসিক ভাতা অব্যাহত থাকবে। তৌফিকুল ইসলাম আশিক, RTV, ঢাকা।
বাজেট সংক্রান্ত আরও সংবাদ থাকছে পরবর্তী অংশে। এবার অন্যান্য প্রসঙ্গ। 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় 8 দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে সরকার। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটির রিপোর্ট সাপেক্ষে হাসপাতাল কর্তৃপক্ষকে দেওয়া কারণ দর্শানোর নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় এই সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষে পরিচালক ডাক্তার বাবুল হোসেন মোহাম্মদ মইনুল আহসান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে। গত 27 মে ভোরে 8 দিন হাসপাতালের দ্বিতীয় তলার পোস্ট অপারেটিভ ওয়ার্ডে সকাল 6টা থেকে 9টার মধ্যে 6 নবজাতকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। ঘটনার দিনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করে। হাইকোর্টে রামিসা সহ অন্যান্য ধর্ষণ ও হত্যা মামলাগুলোর বিচার বিরতিহীনভাবে চলবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। তিনি জানান, হাইকোর্টে রামিসা ধর্ষণ ও হত্যা মামলা পরিচালনায় রাষ্ট্রপক্ষের বিশেষ আইনজীবী প্যানেল গঠন করা হয়েছে। নারী ও শিশু বিষয়ক মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য 14 জুন থেকে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি KM রাশিদুজ্জামান রাজার গঠিত হাইকোর্ট বেঞ্চ এ বিচার কাজ পরিচালনা করবেন। রামিসা হত্যা মামলা, যেটা খুবই আলোচিত সাম্প্রতিক মামলা, তারও সমস্ত রেফারেন্সের নথি সুপ্রিম কোর্টে চলে এসেছে। দ্রুত পেপার বুক সম্পন্ন হয়ে গেলে আমরা প্রত্যাশা করতে পারি হয়তো যে রবিবারে এই তালিকার মধ্যে এই মামলাটিও আসতে পারে। এছাড়া অন্যান্য এই জাতীয় যে মামলা আছে সেই মামলাগুলো যেভাবে আসবে সেগুলো আমরা শুনানি করব। এবার বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজ প্রসঙ্গ। মিরপুরে বৃষ্টি আইনে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে 5 উইকেটে হারিয়ে প্রথমবারের মতো অজিতের বিপক্ষে সিরিজ জিতে নিল টাইগাররা। টস জিতে ব্যাট করতে নেমে 42 ওভার ব্যাট করে 8 উইকেট হারিয়ে 187 রান তোলার পর বৃষ্টি নামে। সেখানে বৃষ্টি আইনে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় 41 ওভারে 192 রান। সে রান তাড়া করতে নেমে 36 বল ও 5 উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। মাহফুজুল ইসলামের রিপোর্টে দেখুন বিস্তারিত। টস জিতে ব্যাট করতে নেমে রানের খাতা খোলার আগেই 3 উইকেট হারিয়ে বিপাকে পড়ে অস্ট্রেলিয়া। তাসকিনের এক শিকারের সঙ্গে মোস্তাফিজের জোড়া আঘাতে কুপকাত অজিরা। 34 রান করা অধিনায়ক জস ইংলিশ প্রাথমিক ধাক্কা সামাল দেন। ক্যারি ও গ্রিনকেও উইকেটে থিতু হতে দেননি মোস্তাফিজ ও তানভীর। তবে লাবুশেনে ও জাভিয়ারের উইলোতে ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া। এই দুই ব্যাটারের 115 বলে 103 রানের জুটি দলকে সম্মানজনক স্কোর এনে দেয়। লাবুশেনে 55 রানে অপরাজিত থাকলেও 52 রান করা জাভিয়ারকে ফেরান তাসকিন। 42 ওভারে 8 উইকেটে 187 রান তোলার পর বৃষ্টি নামলে খেলা বন্ধ হয়। এরপর ম্যাচ চলে যায় বৃষ্টি আইনে। সেখানে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় 41 ওভারে 192 রান। বৃষ্টি আইনে বাংলাদেশের টার্গেট যখন 41 ওভারে 192, তখন ওপেনারদের নির্ভার থেকেই ব্যাট চালানোর কথা। কিন্তু টাইগার ওপেনার তানজিদ তামিম শুরুতেই যেন হারিয়ে ফেললেন নিজেকে। ইনিংসের দ্বিতীয় বলেই বার্টলেটের বলে কট অ্যান্ড বোল্ড। চাপ সামলানোর দায়িত্ব নেন শান্ত আর সৌম্য। 86 রানের এই জুটি দলকে স্বস্তির কিনারায় নিয়ে যায়। সৌম্য ও শান্ত দুজনের উইলো থেকেই এসেছে 42টি করে রান। দারুণ কিছুর ইঙ্গিত দেয়া লিটন থামেন 21 রান তুলে। মোসাদ্দেকের উইলো এদিন জ্বলে না উঠলেও দায়িত্বশীল ব্যাটিংয়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান তৌহিদ হৃদয়। 55 বলে 40 রান করে অপরাজিত থাকেন তিনি। মাহফুজুল ইসলাম, RTV। এবার বিশ্বকাপ ফুটবল প্রসঙ্গ। বহুল প্রতীক্ষিত ফুটবল বিশ্বকাপের আসর শুরু আজ। সর্বোচ্চ 48টি দেশ নিয়ে যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে অনুষ্ঠেয় এবারের আয়োজন ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ বলে স্বীকৃতি পেতে যাচ্ছে। আনন্দ উচ্ছ্বাস উদযাপনের প্রস্তুতির মাঝেই নতুন নিয়ম, প্রযুক্তির ব্যবহার, আমেরিকার ভিসা নীতি, পরিবহন খরচ, টিকিট মূল্য সহ নানা কারণে এরই মধ্যে আলোচিত ও সমালোচিত হচ্ছে আসন্ন বিশ্বকাপ। আতিকুল ইসলাম শাকিলের রিপোর্টে বিস্তারিত। আর মাত্র কয়েক ঘন্টা শুরু হচ্ছে
ফুটবল বিশ্বের সবচেয়ে বড় উৎসব। পর্দা উঠছে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপের। 48 দল, 3টে আয়োজক দেশ, 104 ম্যাচ আর কোটি কোটি দর্শকের অপেক্ষার অবসান ঘটিয়ে মাঠে গড়াবে ফুটবল বিশ্বকাপ। মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেক্সিকোর মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। প্রায় 6 সপ্তাহের এই মহাযজ্ঞের শেষ হবে আগামী 19 জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। তবে মাঠের লড়াইয়ের আগেই আলোচনায় দুই কিংবদন্তি। 38 বছর বয়সী লিওনেল মেসিকে আর্জেন্টিনাকে টানা দ্বিতীয় বিশ্বকাপ এনে দিয়ে সর্বকালের সেরা ফুটবলের বিতর্ক চিরতরে শেষ করবেন, নাকি 41 বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগালকে প্রথমবারের মতো বিশ্বকাপ জেতানোর স্বপ্ন পূরণ করে সে বিতর্কে ঘি ঢালবেন? কিন্তু উৎসবের আবহে বড় বিতর্ক হয়ে উঠেছে টিকিটের আকাশ ছোঁয়া দাম। 2022 কাতার বিশ্বকাপে ফাইনালের সবচেয়ে দামি টিকিট ছিল প্রায় $1,600, আর এবার ফাইনালের সর্বোচ্চ টিকিটের মূল্য প্রায় $33,000, যা নিয়ে ক্ষোভ ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। বিতর্কের আরেক নাম যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি। মানবাধিকার সংস্থাগুলো বলছে এই বিশ্বকাপ অন্তর্ভুক্তির বদলে ভয় ও বঞ্চনার প্রতীক হয়ে উঠতে পারে। সম্প্রতি সোমালিয়ার আন্তর্জাতিক রেফারি ওমর আরতানকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না দেয়ায় বিশ্বকাপ থেকে ছিটকে পড়তে হয়েছে। শুধু তিনিই নন, বিভিন্ন দেশের সমর্থক এবং কর্মকর্তারাও ভিসা ও প্রবেশ জটিলতায় পড়েছেন। মধ্যপ্রাচ্যের উত্তেজনাও ছায়া ফেলেছে বিশ্বকাপে। ইরানের কয়েকজন কর্মকর্তা যুক্তরাষ্ট্রের ভিসা না পাওয়ায় নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। এবারে বিশ্বকাপে থাকছে বেশ কিছু নতুন নিয়মও। তীব্র গরম মোকাবেলায় প্রতিটি অর্ধে থাকবে বাধ্যতামূলক কুলিং ব্রেক। সময় নষ্ট ঠেকাতে বদলি খেলোয়াড় নামানোর প্রক্রিয়া শেষ করতে হবে মাত্র 10 সেকেন্ডে। এছাড়া বর্ণবাদী আচরণের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ফিফা। কোনো খেলোয়াড় মুখ ঢেকে প্রতিপক্ষের সঙ্গে বিতর্কে জড়ালে লাল কার্ডও দেখতে হতে পারে। বিতর্ক, রাজনীতি আর নানা চ্যালেঞ্জের মাঝেও এখন ফুটবল প্রেমীদের চোখ শুধু মাঠে। আগামী কয়েক সপ্তাহে বিশ্বসেরা হওয়ার লড়াইয়ে কে হাসবে শেষ হাসি, সেই উত্তর খুঁজতেই শুরু হচ্ছে ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ বিশ্বকাপ 2026। আতিকুল ইসলাম শাকিল, RTV। এদিকে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে ফিফা বিশ্বকাপ। মেক্সিকো সিটির ঐতিহাসিক আজটেকা স্টেডিয়ামে গ্রুপের ম্যাচটি শুরু রাত 1টায়। দুই দলের 4 বারের দেখায় মেক্সিকো 2টি আর দক্ষিণ আফ্রিকা জিতেছে 1 ম্যাচ। বিস্তারিত রাফি আমিনের রিপোর্টে। 2010 বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের পুনরাবৃত্তি ঘটিয়ে পর্দা উঠছে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপের। সেবার স্বাগতিক দক্ষিণ আফ্রিকার মাঠে অতিথি ছিল মেক্সিকো, এবার পাল্টেছে কেবল পরিচয়। বিশ্ব আসরে একবারে দেখায় ড্র হলেও এবার ভিন্ন ফলাফলেই নজর থাকবে স্বাগতিক মেক্সিকোর। তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দলটির শক্তির জায়গা রক্ষণভাগ। আর গোলবারের নিচে আসরের সবচেয়ে অভিজ্ঞ গোলরক্ষক ওচোয়া হতে পারেন দলটির আস্থার কারণ। অন্তত পরিসংখ্যানও বলছে তাই, কারণ গত 8 ম্যাচের 6টিতেই ক্লিনশিট তাদের। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকাও প্রস্তুত জয় দিয়ে আসর শুরু করতে। দলটির শক্তি জায়গা কাউন্টার অ্যাটাকে প্রতিপক্ষকে বিপাকে ফেলা। দলটি যে মেক্সিকোর রক্ষণভাগের বড় পরীক্ষায় নেবে সেটা বলার কোনো অপেক্ষাই রাখে না, কারণ বিশ্বকাপে নিজেদের শেষ 9 ম্যাচের 9টিতেই গোলের দেখা পেয়েছে দক্ষিণ আফ্রিকা। রাফি আমিন, RTV। বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে 10 টাকা মূল্যমানের স্মারক ডাক টিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে জাতীয় সংসদ সচিবালয়ে নিজ কার্যালয়ে 50 টাকা মূল্যমানের খাম সম্বলিত সুভেনির শীট এবং 5 টাকা মূল্যমানের ডাটা কার্ডও প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এ সময় বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়। অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সেক্রেটারি আতিকুর রহমান রুমন এবং ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক SM হারুনুর রশিদ উপস্থিত ছিলেন। সুন্দরবনের মোংলা অংশের জয়মনির ঘোলের কোস্টগার্ড স্টেশনে অতর্কিত হামলা ও ভাঙচুর চালিয়েছে একদল দুর্বৃত্ত। এতে বাহিনীটির 3 জন সদস্য আহত হয়েছেন। বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেছেন কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন। বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু অসাধু চক্র নিজেদের অপকর্ম পরিচালনার সুবিধার্থে ওই স্থান থেকে কোস্টগার্ডকে সরিয়ে দেওয়ার লক্ষ্যে পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বঙ্গোপসাগরে মাছের অবাধ প্রজনন ও সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণে সরকারের দেওয়া ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাতে সাগরে মাছ ধরতে নামবেন জেলেরা। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে মধ্যরাত থেকে গভীর সমুদ্রে মাছ শিকারে যাওয়ার শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত উপকূলের লাখো জেলে। জাল মেরামত, ট্রলার সংস্কার আর রসদ মজুদে মুখর নোয়াখালীর হাতিয়া, বরগুনার পাথরঘাটা ও পটুয়াখালীর রাঙ্গাবালির জেলে পল্লীগুলো। ইলিশ সহ প্রায় ৪৭৫ প্রজাতির সামুদ্রিক মাছের নিরাপদ প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গত ১৫ এপ্রিল থেকে শুরু হয়েছিল সরকারি নিষেধাজ্ঞা। আবারও বাজেট প্রসঙ্গ। প্রস্তাবিত রাজস্ব আয়ের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে ৬,০৪,০০০ কোটি টাকা এবং অন্যান্য উৎস থেকে ৯১,০০০ কোটি টাকা সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। মোট রাজস্ব আয় জিডিপির ১০.২% সমান। প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থ বছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা হয়েছে ৯,৩৮,০০০ কোটি টাকা, যা জিডিপির ১৩.৭%। এটি চলতি অর্থ বছরের বাজেটের তুলনায় ১,৪৮,০০০ কোটি টাকা বেশি। আরও জানাচ্ছেন আব্দুর রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থ বছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন ধরা হয়েছে ৯,৩৮,০০০ কোটি টাকা। পরিচালনা অন্যান্য খাতে ব্যয়ের প্রস্তাব করা হয়েছে ৬,২১,৯২৫ কোটি টাকা, যা জিডিপির ১৩.৭%। এটি চলতি অর্থ বছরের বাজেটের তুলনায় ১,৪৮,০০০ কোটি টাকা বেশি। এর মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাবদ ৩ লাখ কোটি টাকা সহ মোট উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৩,১৬,০৭৫ কোটি টাকা। ৯,৩৮,০০০ কোটি টাকা ব্যয় প্রাক্কলন করা হয়েছে, যা জিডিপির ১৩.৭%। বাজেটে অভ্যন্তরীণ ঋণের সুদ পরিশোধে ১,০৫,০০০ কোটি টাকা এবং বিদেশি ঋণের সুদ পরিশোধে ২২,৫০০ কোটি টাকা ব্যয়ের প্রস্তাব করা হয়েছে। রাজস্ব ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ঢেলে সাজিয়ে অভ্যন্তরীণ রাজস্ব আহরণ বৃদ্ধি বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। প্রস্তাবিত বাজেটে ঘাটতির অর্থায়নের বিষয়ে অর্থমন্ত্রী জানান, মোট ২,৪৩,০০০ কোটি টাকার ঘাটতির মধ্যে ১,২৭,০০০ কোটি টাকা অভ্যন্তরীণ উৎস এবং ১,১৬,০০০ কোটি টাকা বৈদেশিক উৎস থেকে সংগ্রহ করা হবে। অভ্যন্তরীণ উৎসের মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ নেওয়া হবে ১,১২,০০০ কোটি টাকা, যা চলতি অর্থ বছরের লক্ষ্যমাত্রার তুলনায় ৬,০০০ কোটি টাকার কম। ২০৩০-৩১ অর্থ বছরের মধ্যেই ৯.৬% এবং রাজস্ব জিডিপির অনুপাত বর্তমান ৮% থেকে ১১% উন্নীত করব। ভবিষ্যতে রাজস্ব আদায় বাড়াতে এবং ধীরে ধীরে বাজেট ঘাটতি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেন মন্ত্রী। দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা অর্জন, পুনর্গঠন, বিনিয়োগ নির্ভর প্রবৃদ্ধির পথে এগিয়ে নিতে মধ্যমেয়াদী কৌশল কাঠামো প্রণয়ন করেছি মাননীয় স্পিকার। আব্দুর রহিম, RTV, ঢাকা। মন্ত্রণালয়ের জন্য আগামী অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেট উচ্চাভিলাষী ও বাস্তবতা বিবর্জিত বলে মনে করছে বিরোধী দলীয় জোট। বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, দেশের মানুষের কাঁধে আরও ঋণের চাপ বাড়বে এই বাজেটের মাধ্যমে। জাতীয় সংসদ ভবনে বাজেট অধিবেশন শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তারা এসব কথা বলেন। তবে সরকার দলমতে এই বাজেট প্রমাণ করেছে বর্তমান সরকার জনবান্ধব, জনমানুষের কথা মাথায় রেখেই বাজেটের আকার নির্ধারণ করেছে সরকার। এই বাজেটকে চিন্তাশীল বলছেন অর্থনীতিবিদরা, বলছেন বাজেট বাস্তবায়ন হলে জনকল্যাণমুখী হবে বাজেট। আমরা প্রতিটা ক্ষেত্রেই বরাদ্দ বাড়িয়েছি। আমরা দুস্থদের জন্য যে ট্রিটমেন্টের জন্য দুস্থদের জন্য যে একটা সেক্টর, একটা আছে যাদের অনেক বড় বড় অসুখ, যেমন কিডনি পেশেন্ট, ক্যান্সার পেশেন্ট, লিভার পেশেন্ট, তাদের জন্য আমরা যেটা বরাদ্দ আগে ছিল 50,000 সেটাকে 1 লাখ করা হয়েছে। স্মরণকালের শ্রেষ্ঠ কৃষি বান্ধব বাজেট হয়েছে। সকল জনগণের স্বার্থে এই বাজেট উত্থাপিত হয়েছে। এই বাজেটে যেমন নারীর অধিকার ক্ষমতায়নের কথা নিশ্চিত হয়েছে, এই বাজেটের মাধ্যমে নারীর অর্থনৈতিক উন্নয়ন এবং মুক্তির পথ প্রসারিত হয়েছে। যে বাজেটটাকে আমাদের মনে হয়েছে উচ্চাভিলাষী এবং বাস্তবতা বিবর্জিত, কারণ আপনি দেখবেন যে এই বাজেটের 9,38,000 কোটি টাকা তারা ব্যয় করবে এবং এই আয়টা তারা বলতেছে যে 6,95,000 কোটি টাকা তারা রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, এবং যেটা আসলে বাস্তবতা বিবর্জিত, কারণ এই পরিমাণ রাজস্ব আদায় করা সরকারের পক্ষে, এই প্রশাসন এবং কর কাঠামোর পক্ষে সম্ভব না।
আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। চীনের ইউনান প্রদেশের খুনমিং শহরে 10ম চীন দক্ষিণ এশিয়া মেলার উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে মেলায় বাংলাদেশ থিম প্যাভিলিয়ন এরও আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আজ সকালে উদ্বোধনী অনুষ্ঠানে চীন ও বাংলাদেশের উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে বাংলাদেশের বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল, চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নাজমুল ইসলাম এবং বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসান আরিফ উপস্থিত ছিলেন। উদ্বোধনী বক্তব্যে বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারে গুরুত্ব আরোপ করেন অতিথিরা। এ মেলা চলবে আগামী 16 জুন পর্যন্ত। আয়োজনের মিডিয়া পার্টনার আরটিভির চীন অংশীদার চায়না মিডিয়া গ্রুপ। জানাবো ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ইরানে আজ দ্বিতীয় দফায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে দেশটির বন্দর আব্বাস কেশম দ্বীপপুঞ্জ, সিরিক ও মিনাব সহ বেশ কয়েকটি সামরিক লক্ষ্যবস্তু ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় এই নিখুঁত হামলা চালায় মার্কিন সেন্ট্রাল কমান্ড। জবাবে কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন ঘাঁটিতে পাল্টা আক্রমণ চালায় আইআরজিসি। পাশাপাশি অঞ্চলের 18টি মার্কিন সামরিক ঘাঁটিতে 2 দফায় পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা। এমনকি মার্কিন হামলার জেরে হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে ইরান। এই খবরে আবারও বিশ্ববাজারে এক ধাক্কায় বেড়েছে তেলের দাম। খেলার খবর। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20 ও জুনে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দল ঘোষণা করা হয়েছে। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দলে জায়গা পেয়েছেন তাওহিদ হৃদয়। টেস্ট দলে ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা পেসার রবিউল হক। প্রথম শ্রেণীর ক্রিকেটে ভালো করার পুরস্কার পেয়েছেন রংপুরের পেসার রবিউল হক। জিম্বাবুয়ের বিপক্ষে 3 পেসার তাসকিন আহমেদ, নাহিদ রানা ও শরীফুল ইসলামের সঙ্গে মেহেদী হাসান মিরাজকে বিশ্রাম দেওয়া হয়েছে। ফিরেছেন হাসান মাহমুদ ও খালেদ আহমেদ। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20 দলে সাইফ হাসানের বদলে সহ অধিনায়কত্ব পেয়েছেন তাওহিদ হৃদয়। রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ একটাই দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।